বছর আগে মা এসেছিলেন আমাদের ঘরে। 23 বছরে একটিবারের জন্যেও নিজের বাবার প্রকাণ্ড বাড়িতে যাননি। কতই বা দূর, বাসে 4 আনার বেশি লাগে না। এত কাছাকাছি থেকেও যেন তিনি ধরাছোঁয়ার বাইরে থেকে 23 বছর কাটিয়ে দিলেন। হাসপাতালে মার চারপাশে তার পরিচিত আত্মীয়স্বজনেরা ভিড় করলেন। নানাজানকে প্রথম দেখলাম আমরা। সোনালি ফ্রেমের হালকা চশমা, ধবধবে গায়ের রং। শাহজাহান নাটকে বাদশা শাহজাহানের চেহারা যেমন থাকে ঠিক সেরকম চেহারা। নানাজান বাবাকে বললেন, মেয়েকে আমি আমার বাড়ি নিয়ে যাই, তোমার আপত্তি আছে? বাবা চুপ করে রইলেন। নানাজান কথা বলছিলেন এমন সুরে যেন তার বাড়ির কোনো কর্মচারীর সঙ্গে বৈষয়িক কথা বলছেন। তিনি আবার বললেন, সেখানে মেয়ের মার কবর আছে, তার পাশেই সেও থাকবে। 23 বছর পর মা আবার তার নিজের ঘরে ফিরে এলেন। একদিন যেমন সব ছেড়ে ছুড়ে এসেছিলেন, কোনো পিছুটান ছিল না, ফিরেও গেলেন তেমনি। সুর কাটল না কোথাও। ঘর সংসার চলতে লাগলো আগের মতোই। বয়স বাড়তে লাগলো আমাদের। রুনু ঝুনু আর মন্টু ব্যস্ত থাকতে লাগলো তাদের পুতুলের মতো ছোট্ট বোনটিকে নিয়ে, যার একটিমাত্র দাঁত উঠেছে। মুখের নাগালের কাছে যাই পাচ্ছে তাই কামড়াচ্ছে। সে সময়ে অসময়ে থ থ থ বলে আপন মনে গান গায়। আর রাবেয়া অপূর্ব মমতা আর ভালোবাসায় ডুবিয়ে রেখেছে আমাদের। সমুদ্রের মতো এত স্নেহ কী করে সে ধারণ করে কে জানে। বাবা রিটায়ার করেছেন কিছুদিন হলো। 10টা থেকে 5টা অফিসের বাঁধা জীবন শেষ হয়েছে। ফেয়ারওয়েলের দিন রুনুঝুনু বাবার সঙ্গে গিয়েছিল। অফিসের কর্মচারীরা বাবাকে একটি কোরআন শরীফ, একটি ছাতা আর একজোড়া ফুলদানি উপহার দিয়েছে। এতেই বাবা মহাখুশি। মার অবর্তমানে যতটা শূন্যতা আসবে মনে করেছিলাম তা আসেনি। সমস্তই আগের মতো চলছে। সব মৃত্যু সম্বন্ধেই এ কথা হয়তো খাটে। অতি প্রিয়জন যদি পাশে না থাকে তবে কি করে বেঁচে থাকা যাবে ভাবনাটা অর্থহীন মনে হয়। মৃত্যুর জন্য মানুষ শোক করে ঠিকই, কিন্তু সে শোক স্মৃতির শোক, এর বেশি কিছু নয়। কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে মার কথা মনে পড়ে। তখন অনেক রাত পর্যন্ত ঘুম আসে না। কিটকির কথা প্রাণপণে ভাবতে চেষ্টা করি তখন, যেন সে এসে বসেছে আমার পাশে। আমি বলছি, কি কিটকি, এত রাতে আমার ঘরে ভয় করে না? কিসের ভয়, ভূতের? আমি বুঝি আগের মতো ছেলে মানুষ আছি? না, তুই কত বড় হয়েছিস। সবাই বড় হচ্ছি আমরা। হ্যাঁ, দেখেছেন আমার চুল কত লম্বা হয়েছে? তোকে বব চুলে এর চেয়ে ভালো লাগতো। সত্যি? হ্যাঁ। কাছে আছে আপনার কাছে, কি করবি, বব করে ফেলি আবার। রাতে এই জাতীয় অসংলগ্ন ভাবনা ভাবি বলেই হয়তো কিটকির দিনের বেলায় দেখলে লজ্জা ও সংকোচ বোধ করি, যেন একটা অপরাধ বোধ ধরা পড়েছি। কিটকি অবশ্যই আগের মতোই আছে, হইচই করার নেশাটা একটু বেড়েছে মনে হয়। রুনুঝুনুর সঙ্গে খুব ভাব হয়েছে, প্রায়ই এদের দুজনকে সিনেমা দেখতে নিয়ে যায়। আমার নিজের স্বভাব চরিত্রে বেশ পরিবর্তন এসেছে। যখন ছাত্র ছিলাম রাত জেগে পড়া হতো, আর দু চোখে ভিড় করত রাজ্যের ঘুম। কষ্ট করে রাত জাগা। এখন ঘুমোবার অবসর আছে, কিন্তু চেপে ধরেছে ইনসমনিয়ায়। থানার ঘড়িতে বড় বড় ঘণ্টা বেজে ছোটগুলিও বাজতে শুরু করে। ঘুম আসে ঘুম আসে না এক ফোঁটাও। বিছানায় গড়াগড়ি করি। ভোর হয়, সকালের আলো দু চোখে পড়তেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। 8টা বাজার আগে রুনু ঝাঁকায়, দাদা ওঠো, চা জুড়িয়ে পানি হয়ে গেল। হোক, তোরা খা, শরীর খারাপ আমার, আর একটু ঘুমোই। রুনু চলে যেতেই রাবেয়া আসে। প্রবল ঝাঁকুনিতে চমকে উঠে শুনি, 3 মিনিটের মধ্যে না উঠলে দিচ্ছি মাথায় পানি ঢেলে। 1 2 3 4, এই দিলাম এই দিলাম। রাবেয়াকে বিশ্বাস নেই, উঠে পড়তে হয়। বারান্দায় মুখ ধুতে ধুতেই বাবা সকালের দীর্ঘ ভ্রমণ সেরে ফিরে এসেছেন। খুশি খুশি গলায় বলেন, তুই বড় লেট রাইজার, স্বাস্থ্য খারাপ হয় এতে। দেখ না আমার স্বাস্থ্য আর তোর স্বাস্থ্য মিলিয়ে। সত্যি চমৎকার স্বাস্থ্য বাবার। রিটায়ার করার পরেও আরও ওজন বেড়েছে। আমি সপ্রশংস চোখে তাকাই বাবার দিকে। বাবা হেসে হেসে বলেন, এত রোগা তুই, কলেজের ছেলেরা তোর কথা শোনে?
তা শোনে। রাবেয়া রান্নাঘর থেকে চেঁচায়, না বাবা, মোটেই শোনে না। বাবা খুব খুশি হন। অনেকক্ষণ ধরে আপন মনে হাসেন। বেশ বদলে গেছেন তিনি। বাবা ছিলেন নিরীহ, নির্লিপ্ত মানুষ। সকালে অফিসে যাওয়া, বিকালে ফেরা, সন্ধ্যায় একটু তাস খেলতে যাওয়া, 10টা বাজতে না বাজতে ঘুমিয়ে পড়া। খুবই চুপচাপ স্বভাব। আমাদের কাউকে কোনো কারণে সামান্য ধমক দিয়েছেন এও পর্যন্ত মনে পড়ে না। সংসারে বাবার যেন কোনো আশ্বস্ত সংসারে বাবার যেন কোনো অস্তিত্ব নেই। আমাদের নিয়ে আর মাকে নিয়েই আমাদের সংসার। বাবার ভূমিকা নেপথ্যে কোলাহলের। কেউ আমাদের দাওয়াত করতে এলে মাকেই বলতো। বাড়িওয়ালা ভাড়া নিতে এসে বলতো, খোকা, তোমার মাকে একটু ডাকো তো। অথচ বাবা হয়তো বাইরে মোড়ায় বসে মন্টুকে অঙ্ক দেখিয়ে দিচ্ছেন। এখন বাবা ভীষণ বদলেছেন। সবার সঙ্গে প্রচুর উৎসাহ নিয়ে আলাপ চালান। সেদিন ওভারসিয়ার কাকুর সঙ্গে মাছ ধরতে গিয়ে সারাদিন কাটিয়ে এসেছেন। খবরের কাগজ রাখেন 2টি। প্রতিটি খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। রাজনীতি নিয়েও আলোচনা করেন। খোকা, তোর কি ধারণা আওয়ামী লীগ পপুলারিটি হারাবে? আমার? না, আমার কোনো ধারণা নেই। ভালো করে পেপার পড়া চাই। না পড়লে কি কিছু বোঝা যায়? রাজনীতি বুঝতে হলে চোখ কান খোলা রাখা চাই, বুঝলি? কি বিশ্বাস হলো না? না, হবে না কেন? বিশ্বাস যদি না হয় কাগজ কলম নিয়ে আয়। 3 বছর পর পার্টির কি অবস্থা হবে লিখে দিই, সিল করে রেখে দে। 3 বছর পর অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখবি। বাবার রূপান্তর খুব আকস্মিক। আর আকস্মিক বলেই বড় চোখে পড়ে। প্রচুর মিথ্যে কথাও বলেন বানিয়ে বানিয়ে। সেদিন যেমন শুনলাম ওভারসিয়ার কাকুর ছেলের বউয়ের সঙ্গে গল্প করছেন পাশের ঘরে। এই ঘর থেকে সমস্ত শোনা যাচ্ছে। কাউকে যেন বলো না মা, গতকাল রাতে একটা অদ্ভুত ব্যাপার হয়েছে। কি ব্যাপার চাচাজান? অনেক রাত তখন। আমি বারান্দায় ইজি চেয়ারে শুয়ে আছি। হঠাৎ ফুলের গন্ধ পেলাম, বকুল ফুলের গন্ধ। অবাক হয়ে চোখ তুলে তাকাই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। দেখি কি, খোকার মা হালকা হলুদ রঙের একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে আম গাছটার নিচে। বলেন কি চাচা? হ্যাঁ রে মা। মিনিট 3 দেখলাম। রাত কত তখন? 12টার মতো হবে। গল্পটি যে সম্পূর্ণই মিথ্যা এতে কোনো সন্দেহ নেই। গত রাতে আমার এক ফোঁটা ঘুম হয়নি। সারা রাতই আমি বারান্দায় ইজি চেয়ারে বসে কাটিয়েছি। অথচ যে বাবা কোনো দিন অপ্রয়োজনের সত্য কথাটিও বলেননি, তিনি কেন এমন অনর্গল মিথ্যা বলে গেলেন ভেবে পাই না। রাবেয়া একদিন বলছিল, মা মারা যাওয়ার পর বাবা খুব ফ্রি হয়েছেন। তার মানে? মানে আর কি, মনে হয়তো বাবা মার ঠিক মানিয়ে নিতে পারেননি। তুই কি সবসময় বাজে বকিস? আহা, এমনি বললাম। কে বলেছে বিশ্বাস করতে? বিশ্বাস না করলে অবশ্যই চলে, কিন্তু বিশ্বাস না করার বা যায় কি করে? মার মতো মেয়ে 23 বছর কি করে মুখ বুজে এখানে কাটিয়ে দিয়েছেন ভেবে পাই না। বাবা মার সঙ্গে হাস্য বাবা মার সঙ্গে হাস্যকর আচরণ করতেন, যেন মনিবের মেয়ের সঙ্গে দিয়ে দেওয়া কিছু খানসামা একজন। ভালোবাসার বিয়ে হলে এরকম হয় না। সেখানে অসামঞ্জস্য হয়, অশান্তি আসে, কিন্তু মূল সুরটি কখনো কেটে যায় না। অথচ যতদূর জানি ভালোবেসেই বিয়ে হয়েছিল তাদের। কিছুটা খালা বলেছেন, কিছু বলেছেন বাবা, রাবেয়াও বলেছে কিছু কিছু। সে হয়তো শুনেছে মার কাছ থেকেই। সব মিলিয়ে এ ধরনের চিত্র কল্পনা করা হয়। শিরিন সুলতানা নামের 19 বছরের একটি মেয়ে সূর্য ওঠার আগে ছাদে বসে হারমোনিয়ামে গলা সারত ঘড়ির কাঁটার মতো নিয়ম করে। 7টার দিকে গানের মাস্টার শৈলেন পোদ্দার আসতেন গান শেখাতে। তিনি আধ-ঘণ্টা থাকতেন। এই সমস্ত সময়টা আজহার হোসেন নামের একটা গরিব আশ্রিত ছেলে কান পেতে অপেক্ষা করত ছাদের চিলেকোঠার ঘরটায়। সেখানেই সে থাকত। একদিন মেয়েটির কী একটি গান গাইল যেন, খুব ভালো লাগল ছেলেটির। বেরিয়ে এসে কুণ্ঠিতভাবে বলল, আর একবার গান না, মাত্র একবার। শিরিন সুলতানা গান তো গানইনি, ছাদের গান বন্ধ করে দিয়েছেন তারপর থেকে। লজ্জিত ছেলেটি অপরাধী মুখ
লজ্জিত ছেলেটি অপরাধী মুখে আরও 2 বছর কাটিয়ে দিল চিলেকোঠার ঘরটায়। এই 2 বছরে শিরিন সুলতানার সঙ্গে তার একটি কথাও হয়নি। শুধু দেখা গেল দুজনে বিয়ে করে 150 টাকা ভাড়ার একটি খুপচি একটি ঘুপচি ঘরে এসে উঠেছেন। কি করে এটা সম্ভব হলো তা আমার কাছে একটি রহস্য। রাবেয়ার কাছে জানতে চাইলে সে বলতো, আমি জানি কিন্তু বলবো না। কেন? এমনি। কি করবি শুনে? জানতে ইচ্ছে হয় না? বলবো তোকে একদিন, সময় হোক। সেই সময়ও হয়নি, জানাও যায়নি কিছু, অথচ খুব জানতে ইচ্ছে করে। ফার্স্ট ইয়ারে ছেলেদের সঙ্গে দুপুর 12টায় একটা ক্লাস ছিল, 1টার দিকে শেষ হলো। দুপুরে রিকশা পাওয়ার আশা কম, সব রিকশাওয়ালা একসঙ্গে খেতে যায় কিনা কে জানে। অল্প হাঁটতেই ঘামে শার্ট ভিজে ওঠার জোগাড়। ভীষণ রোদ, রাস্তায় পিচ গলে স্যান্ডেলের সঙ্গে আঠার মতো এঁটে যাচ্ছিল। ছায়ায় দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করব কিনা যখন ভাবছি, তখনই মেয়েলি গলা শোনা গেল, খোকা ভাই, ও খোকা ভাই। তাকিয়ে দেখি কিটকি সিনেমা হলের বারান্দায় দাঁড়িয়ে সবাইকে সচকিত করে বেশ জোরে সোরেই ডাকছে। কানে পায়রার ডিমের মতো দুটো লাল পাথর, চুলগুলো লম্বা বেনি হয়ে পিঠে দুলছে। কামিজ সালোয়ার সবই কড়া হলুদে লাল নকশা কাটা। সুন্দর দেখাচ্ছিল, মুখটা লম্বাটে, পাতলা বিস্তৃত ঠোঁট। আমি বললাম, কিরে তুই সিনেমা দেখবি নাকি? হুঁ, ইয়েলো স্কাই। একা এসেছিস? না, আমার এক বন্ধু আসবে বলেছিল, এখনো আসলো না। 1:30 বেজে গেছে, এখনই শো শুরু হবে। টিকিট কেটে ফেলেছিস? হ্যাঁ। দে, আমার কাছে একটা বিক্রি করে দে, তুই দেখ একা একা। আপনি দেখেন না আমার সঙ্গে? আপনার তো কোনো কাজ নেই, আসেন না। আরে পাগল নাকি? বাসায় গিয়ে গোসল করব, ভাত খাবো। আহা, একদিন একটু দেরি হলে মরে যাবেন না। একা একা ছবি দেখতে আমার খুব খারাপ লাগে। আসেন না দেখি, খুব ভালো ছবি, প্লিজ বলুন হ্যাঁ। কিটকির কাণ্ড দেখে হেসে ফেলতে হলো। আমি বললাম, চল দেখি, ছবি ভালো না হলে মাথা ভেঙে ফেলবো। দুজন সিঁড়ি দিয়ে উঠছি দোতলায়। কিটকি হঠাৎ দাঁড়িয়ে বলল, দেখুন, দেখুন তো কি মুশকিল হলো। আবার কি? আমার বন্ধুটা এসে পড়েছে, ওই যে নামে রিক্সা থেকে। খাটো ওই মেয়েটি নাকি? লাল ওড়না? হুঁ। ভালো হয়েছে। দেখ তোরা দুজনে, আমায় ছেড়ে দে। না না, আসেন, এই পোস্টার বোর্ডটার আড়ালে চলে যাই, না দেখলেই চলে যাবে। তুই যা আড়ালে, আমাকে তো চেনে না। আহা, আসেন না। কোন দিকে গেছে? দোতলায় খুঁজতে গেছে হয়তো। কেমন গাধা মেয়ে দেখেছেন? 12:30টায় আসতে বলেছি, এসেছে 1:30টায়। ছবিটা সত্যি ভালো, কিছুক্ষণের মধ্যেই জমে গেলাম। তবে ইটালিয়ান ছবি যেমন হয়, করুণ রসের ছড়াছড়ি। ছবির সুপুরুষ ছেলেটি বিয়ে করেছে তার প্রেমিকার বড় বোনকে। খবর পেয়ে প্রেমিকা বিছানায় শুয়ে ফুলে ফুলে কাঁদছে। তাই দেখে অনেকক্ষণ ধরে তাই দেখাচ্ছে অনেকক্ষণ ধরে। হঠাৎ সচকিত হয়ে দেখি কিটকি নিজেই মুখে আধখানা রুমাল গুজে কান্নার দুরন্ত বেগ সামলাচ্ছে। চোখের পানিতে চিকচিক করছে গাল। পাশে বসা এক গোবেচারা তরুণ পর্দা ছেড়ে কিটকিকেই দেখছে অবাক হয়ে। আমি বললাম, কিরে কিটকি, কি ব্যাপার? কিছু না। আয় আয়, ছবি দেখতে হবে না। কি মুশকিল, কান্নার কি হলো? তোর তো কিছু হয়নি। কিটকি হাত ধরে হল থেকে বেরিয়ে এলাম। আলোয় এসেই লজ্জা পেয়ে গেল সে। তুই একটা পাগল, বলেছে আপনাকে, আর একটা বাচ্চা খুকি, আর আপনি একটা বুড়ো। তুই ভারী ভালো মেয়ে রে কিটকি, তোর কান্না দেখে আমার এত ভালো লেগেছে। ভালো হবে না বলছি। আইসক্রিম খাবি কিটকি? না না, না না, খেতেই হবে। আয়, তুই সিনেমা দেখালি, আমি আইসক্রিম খাওয়াই। দেখলেন তো কুল্লে সিকিখানা সিনেমা। আচ্ছা, তুই সিকিখানাই খাস। কিটকি সুন্দর করে হাসলো। সবুজ রুমালে নাক ঘষতে ঘষতে বলল, ছবিটি বড় ভালো তাই না? হ্যাঁ। ইস, সবটা যদি দেখতাম। গরমে মন্দ লাগলো না আইসক্রিম। বড় কথা, পরিবেশটি ভালো। সুন্দর করে সাজানো টেবিলে সাদা টেবিল ক্লথ, বইগুলোই কেতাদুরস্ত। অসময়ে বলেই ভিড় নেই। কিটকি তৃপ্তির নিঃশ্বাস ফেলল। চলুন উঠি। বস আর একটু, আইসক্রিম আরও একটা নে। ছেলে মানুষ পেয়েছেন আমাকে না? সবুজ রুমাল বের করে নাক ঘষল কিটকি। আমার ভীষণ নাক ঘামে, খুব বাজে।
না না, খুব ভালো। যাদের নাক ঘামে তারা। জানি জানি, বলতে হবে না। যত সব মিথ্যে কথা। আপনি বিশ্বাস করেন? না, আমিও না। আচ্ছা, যেসব মেয়ের গালে টোল পড়ে তাদের হাজবেন্ড নাকি খুব কম বয়সে মারা যায়। কই তোর গালে তো টোল পড়ে না, নাকি পড়ে? হাসি দে একটা। আহা, আমার জন্য বলছি না। আপনি ভারী বাজে। বাসায় যাবি কিটকি? চল যাই। না, আজ থাক, আরেকদিন যাব। কাল আয়। শুক্রবারে কলেজ খোলা যে। আচ্ছা, সন্ধ্যাবেলা আসবো। রাতে থাকবি তো? উহু। কিটকি রিকশায় উঠে হাত নাড়ল। রোদের তেজ কমেছে। 4টা বেজে গেছে প্রায়। প্রচুর ঘামছি। বাসায় গিয়েই একটা দীর্ঘ গোসল করব। অবেলায় ভাত খাবো না। চাটা খেয়ে দীর্ঘ ঘুম দেব। রাবেয়া কদিন ধরেই সিনেমা দেখার জন্য ঘ্যানর ঘ্যানর করছে। তাকে নিয়ে একদিন ইয়ে- দেখলে হয় ইয়েলো স্কাই। বাসায় এসে দেখি গেটে তালা ঝুলছে। তালার সঙ্গে আটকানো ছোট্ট চিরকুট। খোকা, সবাই মিলে ছোট খালার বাসায় বেড়াতে গিয়েছি। সন্ধ্যার আগে ফিরবো না। তুইও এসে পড়। রাবেয়া। ক্লান্তি লাগছিল খুব। কোথাও গিয়ে চাটা খেলে খেলে হতো। এই চিঠিটি সম্ভবত তোমাকেই লেখা। তাকিয়ে দেখি বেশ লম্বা নিখুঁত সাহেবি পোশাকে এক ভদ্রলোক আমার পাশে দাঁড়িয়েছেন। কপালের দুপাশে চুল পাক ধরলেও এখনো বেশ শক্ত সামর্থ্য চেহারা। তুমি বলেছি বলে কিছু মনে করনি তো? ছেলের বয়সী তুমি। না না, কিছু মনে করিনি আমি। আপনাকে ঠিক চিনতে পারছি না। চিনবে কি করে? আমি তো পরিচিত কেউ না। রাবেয়া বলে এই বাড়িতে একটি মেয়ে আছে না? জি, আমার বোন। ছোটবেলায় সে যখন স্কুলে পড়তো তখন তার সঙ্গে আমার পরিচয়। তাকে দেখলেই আমি গাড়িতে করে লিফট দিতাম। তাই নাকি? হ্যাঁ, বড় ভালো মেয়ে। অনেক দিন দেশের বাইরে ছিলাম। কিছুদিন হলো এসেছি। ভাবলাম মেয়েটিকে দেখে যাই। এসে দেখি তালা বন্ধ। তালার সঙ্গে চিঠিখানা পড়ে দেয়াশলাই কিনতে গিয়েছি আর তুমি এসেছো। আপনাকে বসাই কোথায়? আসেন, চা খান এক কাপ। না, আমার ডায়াবেটিস। চা থাক। তুমি মেয়েটিকে এই চকলেটগুলি দিয়ে দিও। আচ্ছা। ভদ্রলোক কালো ব্যাগ খুলে চকলেট বের করতে লাগলেন। বিদেশে থাকাকালীন প্রায় উম, বিদেশে থাকাকালীন প্রায়ই মনে হতো মেয়েটির বিয়ে হয়ে যায়নি তো। হলে কোথায় হলো? না, বিয়ে হয়নি এখনো। আচ্ছা, তাহলে যাই। কেমন? রাবেয়া বেশ মেয়েতো। পথের লোকজনদের সঙ্গে ছোট বয়সেই কেমন খাতির জমিয়েছে। এমন খাতির যে একবারে বিদেশ থেকে চকলেট এনেছেন তিনি। চকলেট খাওয়া মেয়েটি কত বড় হয়েছে জানলে আর চকলেট আনতেন না নিশ্চয়ই। রাবেয়ার এমন আরও কয়েকজন বন্ধু আছে। একজন ছিল আবুর মা। কী যে ভালোবাসতো রাবেয়াকে! রোজ একবার খোঁজ নেওয়া চাই। রাবেয়ার সেবার অসুখ হলো, টাইফয়েড। আবুর মা তার ঘর সংসার নিয়ে আমাদের বারান্দায় উঠে এলো। 15 দিনের মতো ছিল অসুখ। সে কদিন বুড়ি এখানেই ছিল। মা ভারী বিরক্ত হয়েছিলেন। মেয়ের অমঙ্গল হবে ভেবে তাড়িয়েও দিতে পারেননি। হঠাৎ একদিন আবুর মা আসা বন্ধ করে দিল। হয়তো চলে গিয়েছিল অন্য কোথাও, কিংবা মারা টারা গিয়েছে গাড়ি চাপা পড়ে। রাবেয়াকে ঠাট্টা করে সবাই আবুর মার সখী বলতো। বাবা ডাকতেন আবুর নানি। রাবেয়া রাখত না মোটেই। আবুর মার সঙ্গে রাবেয়া হেসে হেসে কথা কইছে, ছবির মতো ভাসে চোখে। ও বুড়ি, আজ কত পেয়েছ? 2 সের চাউল আর 4 আনা পয়সা। এই কাপড়টা দিয়েছে পুরানা পল্টনের এক বেগম সাহেব। দেখি কি কাপড়। রাবেয়া গম্ভীর হয়ে কাপড় দেখত। ভালো কাপড়। ছাপটা বালা? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ছাপ। রাবেয়াটা বেশ পাগলাটে, ছোট বয়স থেকেই। ও, ইনি আবিদ হোসেন। রাবেয়া হাসি মুখে বলল। চকলেটের প্যাকেট পেয়ে সে খুব খুশি। কোথায় দেখা হয়েছে তার সাথে? বাসায় এসেছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে আলাপ হলো। ছোটবেলা তোকে নাকি লিফট দিতেন গাড়িতে? হ্যাঁ। স্কুলটা অনেক দূরে পড়ে গিয়েছিল। যাওয়ার সময় বাবা সঙ্গে নিয়ে যেতেন। আসবার সময় প্রায়ই এই ভদ্রলোকের সঙ্গে দেখা হতো। আমাদের দুজনের মধ্যে খুব খাতির হয়েছিল। দাঁড়া, সবটা বলি। চা বানিয়ে নিয়ে আগে। ঘরে আলো জ্বলছিল না।
বাইরে ভীষণ দুর্যোগ। অল্প একটু ঝড় বাদলা হলেই এখানকার কারেন্ট চলে যায়। ঘরে যে একটি মাত্র হারিকেন ছিল, সেটি জ্বালিয়ে লুডো খেলা হচ্ছে। বাবাও খেলছেন বেশ সারা শব্দ করেই। রুনুর গলা সবচেয়ে উঁচু। সে কি বাবা, তোমার 4 হয়েছে, 5 চাললে যে? 5ই তো উঠল। হুঁ, আমার বুঝি চোখ নাই? এবার থেকে তোমার দান আমি মেরে দিব। অন্ধকার ঘরে বসে বৃষ্টি পড়া দেখছি। দেখতে দেখতে বর্ষা এসে গেল। ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। টিনের চালে বাজনার মতো বৃষ্টি অপূর্ব লাগে। রাবেয়া চা নিয়ে খাটে উঠে এলো। দুজনের চাদর গায়ে মুখোমুখি বসলাম। রাবেয়া বলল, গোড়া থেকে বলি। বল। 3তে পড়ি তখন। মর্নিং স্কুল। 11টার ছুটি হয়েছে। আমি আর উকিল সাহেবের মেয়ে রাহেলা বাসায় ফিরছি। এমন সময় ওই ভদ্রলোক কি মনে করে লম্বা পা ফেলে আমাদের কাছে এলেন। আমাকে বললেন, তোমরা কোথায় যাবে? চলো তোমাদের পৌঁছে দিই। গাড়ি আছে আমার, ওই দেখো দাঁড়া করিয়ে রেখেছি। রাহেলা বলল, আমরা হেঁটে যেতে পারবো। না না, হেঁটে যাবে কেন? এসো এসো, গাড়িতে এসো। মিষ্টি খাবে তোমরা? নিশ্চয়ই খাবে, কি বলো? ভদ্রলোক আমাদের দিকে না তাকিয়ে ড্রাইভারকে বললেন, তুমি নেমে যাও, একটা রিক্সা করে জিনিসগুলো নিয়ে যাও, আমি বাচ্চাদের একটু ঘুরিয়ে আসি। আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না। গাড়িতে চড়ার লোভ 16 আনা আছে, আবার ভয় ভয়ও করছে। রাহেলা ফিসফিস করে বলল, ও কে রে ভাই? আমি মিথ্যা করে বললাম, আমাদের একজন চেনা লোক, চল বেরিয়ে আসি। রাহেলা বলল, ছেলে ধরা না তো? তখন চারদিকে খুব ছেলে ধরার কথা শোনা যেত। ছেলে ধরারা নাকি ছেলে মেয়ে ধরে নিয়ে হোটেলে বিক্রি করে দেয়, সেখানে মানুষের মাংস রান্না হয়। কে আবার মাংস খেতে গিয়ে একটা বাচ্চা মেয়ের কোড়ে আঙুল পেয়েছে, এই জাতীয় গল্প। রাহেলা কথা শুনে ভয় পেলেও হেসে উড়িয়ে দিয়ে বলেছি, ছেলে ধরা এমন হয় বুঝি? ভদ্রলোক গাড়ির দরজা খুলে আমাদের ডাকলেন। উঠে বসলাম দুজনেই। মিষ্টির দোকান দেখে আমি তো হতভম্ব। মেঝেতে কার্পেট, দেয়ালে দেয়ালে ছোট ছোট লম্বা মাদুরে অদ্ভুত সব ছবি। টেবিলের চারপাশে ধবধবে প্লাস্টিকের চেয়ার, প্রতিটি টেবিলের সবুজ কাচের ফুলদানিতে টাটকা ফুল। ঘরের মাঝখানটায় কাচের জারে রং বেরঙের মাছ। রাহেলা পাংশু মুখে বলল, আমার বড় ভয় করছে ভাই। বলো খুকিরা, কি খাবে? কোনো লজ্জা নেই, যত ইচ্ছে আর যা খুশি। আমি নিজে মিষ্টি খাই না, তোমরা খাও। ভদ্রলোক হড়বড়িয়ে কথা বলতে বলতে সিগারেট ধরালেন। রাহেলার দিকে তাকিয়ে বললেন, তোমার কি নাম খুকি? রাহেলা। পাংশু মুখে বলল রাহেলা। খাও খাও, লজ্জা করো না। রাহেলা কাঁদো কাঁদো হয়ে বলল, আমার ভয় করছে, আমি বাসায় যাব। অল্প দিনেই ভয় ভেঙে গেল আমাদের। ভদ্রলোকের সঙ্গে রোজ দেখা হতে লাগলো। তিনি যেন গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতেন আমাদের জন্যেই। দেখা হলেই বলতেন, গাড়িতে করে বেড়াতে ইচ্ছে হয় খুকি, ড্রাইভার মেয়ে দুটিকে নিয়ে একটু বেরিয়ে আসো। শুধু রাহেলাই নয়, মাঝে মধ্যে অন্য মেয়েরাও থাকতো। তারা বলতো, রাবেয়া, কেউ যদি দেখে ফেলে তবে? এর মধ্যে আমি অসুখে পড়লাম। 1 মাসের মতো স্কুল কামাই। হাড় জিরজিরে রোগা হয়ে গেছি। পায়ের উপর দাঁড়াতে পারি না এমন অবস্থা। মাথার সব চুল পড়ে গেছে, আঙুল ফুলে গেছে। অফিস থেকে ফিরেই বাবা আমাকে কোলে নিয়ে বেড়াতেন। একদিন এমন বেড়াচ্ছেন, হঠাৎ দেখি ওই লোকটি গটগট করে ঢুকছে গেট দিয়ে, মুখে সিগারেট, ঘন ঘন ধোঁয়া ছাড়ছেন। বাবা অবাক হয়ে বললেন, কি চান আপনি? মেয়েটির অসুখ করেছে। হ্যাঁ, কি অসুখ? লিভার ট্রাবল। আপনি যদি বলেন তবে আমি একজন বড় ডাক্তার পাঠাতে পারি। আমার একজন বন্ধু আছেন। বাবা একটু রেগে বললেন, মেয়েকে বড় ডাক্তার দেখাবো না টাকার অভাবে, এই ভেবেছেন আপনি? ভদ্রলোক বললেন, কাকে দেখিয়েছেন আপনি? যদি দয়া করে। সারাফত আলীকে। ভদ্রলোক খুশি হয়ে গেলেন। আমি সারাফত আমি সারাফতের কথাই বলছিলাম। বাবা বললেন, আপনি চলে যান। কেন এসেছেন এখানে? না মানে, আর আসবেন না। ভদ্রলোক খুব দ্রুত চলে গেলেন। কথাবার্তা শুনে মা বেরিয়ে বললেন, কি হয়েছে? কার সঙ্গে কথা বলছিলে? আবিদ হোসেন এসেছিল। যদিও আমি তখন খুব ছোট, তবু বাবা মা দুজনের ভাবভঙ্গি দেখেই আঁচ করেছিলাম এই লোকটিকে তাদের চেনা, এবং দুজনের কেউই চান না সে আসুক। তারপর আর দেখিনি তাকে। এই এতদিন পর আবার এসেছেন চকলেট নিয়ে। লোকটি কে রে রাবেয়া? রাবেয়া জবাব দেওয়ার আগেই বাবা ঢুকলেন। ভাত দিয়ে যাও মা, সকাল সকাল খেয়ে শুয়ে পড়ি।
আগে চকলেট খাও বাবা, এই নাও। কে এনেছে চকলেট? খোকা তুই নাকি? না বাবা, আবিদ হোসেন এসেছেন। বাবা একটু অবাক হয়ে বললেন, দেশে ফিরেছে জানি না তো, এক জার্মান মেয়েকে বিয়ে করেছিল শুনেছিলাম, সেখানেই নাকি থাকবে। আমি বললাম, আবিদ হোসেন কে বাবা? আমার একজন বন্ধু মানুষ, রেলওয়ে ইঞ্জিনিয়ার, খুব ভালো সেতার বাজাতে জানে। সকাল সকাল খাওয়া সারা হলো। একটি মাত্র হারিকেনে চারদিক ভৌতিক লাগছে। আমাদের বড় বড় ছায়া পড়ছে দেয়ালে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ঝড় উঠেছে হয়তো, শো শো আওয়াজ দিচ্ছে। মন্টু বলল, বাবা গল্প বলো। কিসের গল্প, ভূতের? নিনু বলল, না আমি ভয় পাচ্ছি। হাসির গল্প বলেন। বাবা বললেন, রাবেয়া তুই একটা হাসির গল্প বল। রাবেয়ার হাসির গল্পটা মোটেও জমল না। বাবা অবশ্যই অনেকক্ষণ ধরে হাসলেন। রুনু বলল, মনে পড়ে আপা, মা একদিন এক কানা এক কানা সাহেবের গল্প বলেছিল, সেদিনও এমন ঝড় বৃষ্টি। কোন গল্পটার কথা বলছিস? ওই যে সাহেব বাজারে গেছে গুড় কিনতে, মনে নেই? গল্পটা বলতো। রুনু চোখ বড় বড় করে গল্প বলে চলল। রুনুটা অবিকল মায়ের চেহারা পেয়েছে। এ বয়সে হয়তো মা দেখতে এমনই ছিলেন। কেমন অবাক লাগে, একদিন মা যে গল্প করে গেছেন সেই গল্পই তার এক মেয়ে করছে। পরিবেশ বদলায়নি একটুও। সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল, আজও হচ্ছে। গল্প শেষ হতেই বাবা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। টানা গলায় বললেন, শুয়ে পড়ো সবাই। শুয়ে শুয়ে আমার কেবল মায়ের কথা মনে পড়তে লাগলো। বেশ কিছুদিন আগেও একদিন এরকম মনে পড়ছিল। সেকেন্ড ইয়ারে ক্লাস নিচ্ছি, হঠাৎ দেখি বারান্দায় একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সঙ্গে যেন গল্প করছে। দেখামাত্র ধক করে উঠল বুকের ভেতর। অবিকল মায়ের মতো চেহারা, তেমনি দাঁড়াবার ভঙ্গি, বিরক্তিতে ভ্রু কুঁচকে নিচের ঠোঁটে কামড়ে ধরা। আমি এত বেশি বিচলিত হলাম যে ক্লাসে কি বলছি নিজেই বুঝতে পারছিলাম না। ক্লাস শেষ হলেই মেয়েটির সঙ্গে আলাপ করব এই ভেবে প্রাণপণে ক্লাসে মন দিতে চেষ্টা করলাম। ক্লাস এক সময় শেষ হলো, মেয়েটিকে খুঁজে পেলাম না। সেদিনও সমস্তক্ষণ মায়ের কথা ভেবেছিলাম। সে রাতে অনেক দিন পর স্বপ্ন দেখলাম মাকে। মা ছোট্ট খুকি হয়ে এসেছেন, ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছেন ঘরময়। আমি বলছি, মা আপনি এত হইচই করবেন না, আমি ঘুমোচ্ছি। মা বললেন, বারে আমি বুঝি এক্কা দোক্কাও খেলবো না? খেলুন, তবে শব্দ করে নয়। তুই খেলবি আমার সঙ্গে খোকা? না, আমি কত বড় হয়েছি দেখেছেন মা, আমার বুঝি এসব খেলতে আছে? খুব অবাক হয়েছিলাম স্বপ্নটা দেখে। এমন অবাস্তব স্বপ্নও মানুষ দেখে। মায়ের চারদিকের রহস্যের মতো স্বপ্নটাও ছিল রহস্যময়। চারদিকে রহস্যের আবরণ তুলে তিনি আজীবন আমাদের চেয়ে আলাদা হয়েছিলেন। শুধু কি তিনি, তার পরিবারের অন্য মানুষগুলিও ছিল ভিন্ন জগতের মানুষ, অন্তত আমার কাছে। মাঝে মাঝে বড় মামা আসতেন বাসায়। বাবা তটস্থ হয়ে থাকতেন সারাক্ষণ, দৌড়ে মিষ্টি আনতে আনতে যেতেন। রাবেয়া গলদঘর্ম হয়ে চা করত, নিমকি ভাজত। বড় মামা সিকি কাপ চা আর আধখানা নিমকি খেতেন। যতক্ষণ থাকতেন অনবরত পা নাচাতেন আর সিগারেট ফুঁকতেন। আমাদের দিকে কখনো মুখ তুলে তাকিয়েছেন বলে মনে পড়ে না। বাবা অবশ্যই এক এক করে আমাদের নিয়ে যেতেন তার সামনে। আমরা নিজেদের নাম বলে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকতাম। মামা ভীষণ অবাক হয়ে বলতেন, এরা সবাই শিরিনের ছেলে মেয়ে, কী আশ্চর্য। আশ্চর্যটা যে কী কারণে তা বুঝতে না পেরে আমরা মুখ চাওয়াচাওয়ি করতাম। মামা রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলতেন, বুঝলেন আজহার সাহেব, শিরিন ছোটবেলায় মোটেও ছেলে মেয়ে দেখতে পারত না, তারই কিনা আজ এতগুলি ছেলে মেয়ে। এই যে, এটি কি বড় ছেলে? মামা আঙুল ধরে রাখতেন আমার দিকে। আমি ঘাড় নাড়তাম। মামা বলতেন, কি পড়া হয়? 9-এ পড়ি। বাবা অতিরিক্ত রকমের খুশি হয়ে বলতেন, খোকা 8-এর বৃত্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে। জ্বর নিয়ে পরীক্ষা দিয়েছিল, স্কুল থেকে একটা মেডেল দিয়েছে, গোল্ড মেডেল। রাবেয়া যাও তো মা, মেডেলটা তোমার মামাকে দেখাও, ছোট ট্রাঙ্কে আছে। ব্লেডের মতো পাতলা মেডেলটা মামা ঘুরিয়ে ফিরিয়ে দেখতেন, আবেগশূন্য গলায় বলতেন, শিরিনের মতো মেধাবী হয়েছে ছেলে। শিরিন মেট্রিকুলেশন
মেট্রিকুলেশনে মেয়েদের মধ্যে প্রথম হয়েছিল। বলতে বলতে মামা গম্ভীর হয়ে যান। আপ্রাসঙ্গিকভাবে বলেন, আমাদের পরিবারটাই ছিল অন্য ধরনের, হাসিখুশি পরিবার। বাড়ির নাম ছিল কারাকানন। দেয়ালের আড়ালে ফুলের বাগান। শিরিন নিজেই দিয়েছিল নাম। মা আসতেন আরও কিছু পরে, খুব কম সময় থাকতেন। আমরা বেরিয়ে আসতাম সবাই। এক সময় দেখতাম মুখ কালো করে মামা উঠে যেতেন। মা শুয়ে শুয়ে কাঁদতেন সারা দুপুর। আমরা মনমরা হয়ে ঘুরে বেড়াতাম। কিছুই ভাল লাগতো না। সেই অল্প বয়সেই মাকে কি গভীর ভালোই না বেসেছিলাম। অথচ তিনি ছিলেন খুব নিরাসক্ত ধরনের। কথাবার্তাই বলতেন কম। নিঃশব্দে হাঁটতেন, নিচু গলায় কথা বলতেন। মাঝে মাঝে মনে হতো বড় রকমের হতাশায় ডুবে গেছেন। তখন সময় কাটাতেন বিছানায় শুয়ে শুয়ে। প্রয়োজনের কথাটিও বলতেন না। ঘরের কাজ রাবেয়া আর একটি ঠিকে ঝি মিলে করত। বিষণ্ণতায় ডুবে যেত সারা বাড়ি। বাবা অফিস থেকে এসে চুপচাপ বসে থাকতেন বারান্দায়। রাবেয়া চা এনে দিত। বাবা ফিসফিস করে বলতেন, তোর মাকে দেখেছিস? তোর মাকে দিয়েছিস? না, মা খাবে না। আহা, দিয়েই দেখ না, ভাতই খায়নি দুপুরে। ও। রুনুঝুনু সকাল সকাল বই নিয়ে বসত। গলার সমস্ত জোর দিয়ে পড়ত দুজনে। বাবা কিছুক্ষণ বসতেন তাদের কাছে, আবার যেতেন রান্নাঘরে রাবেয়ার কাছে। কিছুক্ষণ পরই আবার উঠে আসতেন আমার কাছে। ইতস্তত করে নিতান্ত অপ্রাসঙ্গিক ব্যাপার উত্থাপন করতেন। খোকা, তোদের কলেজে মেয়ে প্রফেসর আছে? আছে। বিয়ে হয়েছে নাকি? হয়েছে কারো কারো। সবগুলির নিশ্চয় হয়নি। কলেজের মেয়ে প্রফেসরদের বিয়ে হয় না? কিংবা হয়তো জিজ্ঞেস করেন, তোর কোনোদিন রাতের বেলা পানির পিপাসা পায়? পায়, মাঝে মাঝে। কী করিস তখন? পানি খাই, আর কি করব। খালি পেটে পানি খেতে নেই। এরপর থেকে বিস্কুট এনে রাখবি। আধখানা খেয়ে এক ঢোক পানি খাবি, বুঝলি? বুঝেছি। কথা বলবার জন্যেই কথা বলা। মাঝে মাঝে মার ওপর বিরক্ত লাগতো। কেন? আমরা কি দোষ করেছি এমন করবেন কেন আমাদের সাথে? অবশ্যই বিপরীত ব্যাপারও হয়। অদ্ভুত প্রসন্নতায় মা ভরে ওঠেন। বেছে বেছে শাড়ি পরেন, লম্বা বেনি করে চুল বাঁধেন। মন্টু অবাক হয়ে বলে, মা, তোমাকে অন্য বাড়ির মেয়েদের মতো লাগছে। মা অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি বললি মন্টু? বললাম তোমাকে অন্যরকম লাগছে, তুমি যেন বেড়াতে এসেছো আমাদের বাড়ি। রনু বলে ওঠে, মন্টু বড় বোকা, তাই না মা? মা হেসে হেসে রাবেয়াকে জিজ্ঞেস করেন, ও রাবেয়া, তোর গান ভালো লাগে? হ্যাঁ মা, খুব। আমার বড়দাও ভারী গান পাগল ছিলেন। রোজ রাতে আমরা ছাদে বসে রেকর্ড বাজাতাম। চিন্ময়ের রবীন্দ্রসঙ্গীত যা ভালোবাসত বড়দা। মা, তুমিও তো গান জানো, তোমার নাকি রেকর্ড আছে গানের? মা রাবেয়ার দিকে তাকিয়ে অল্প অল্প হাসেন, খুশি খুশি গলায় বলেন, স্কুলে যখন পড়ি তখন রেকর্ড হয়েছিল। মেজবাউদ্দিন ছিলেন তখন রেডিওর রিজিওনাল ডিরেক্টর। তিনিই সব করিয়েছিলেন। এক পিঠে আমার, এক পিঠে পিনু হকের। পিনু হককে চিনিস না? এখন তো সিনেমায় খুব প্লেব্যাক গায়। খুব নাকি নামডাক। তখন এতটুকু মেয়ে, আমার চেয়েও ছোট। যদিও আমরা সবাই জানতাম গানের একটা রেকর্ড আছে, তবু গানটি শুনিনি কেউ। পুরনো রেকর্ড বাজারে পাওয়া যেত না। নানার বাড়িতে যে কপিটি আছে সেটি আনার কথা কখনো মনে পড়েনি। মা কিন্তু কোনোদিন গান গেয়ে শোনাননি, এমনকি ভুল করেও না। মার প্রসন্ন দিনগুলির জন্য আমরা সাগ্রহে অপেক্ষা করতাম। কি ভালোই না লাগতো। বাবা নিজে তো মহখুশি। কি যে করবেন ভেবেই যেন পাচ্ছেন না। অফিসের কোন কলিগ কি করেছে তাই কমিক করে দেখিয়ে দেখিয়ে হাসাতেন আমাদের। বাবা খুব ভালো কমিক করতে পারতেন। অফিসের ছোটবাবু কেমন করে ল্যাংচাতে ল্যাংচাতে বড়বাবুর চেম্বারে হাজিরা দিতেন তা এত সুন্দর দেখাতেন। হাসতে হাসতে গড়িয়ে পড়তাম আমরা। মা বলতেন, আর নয়, পেট ব্যথা করছে আমার।
ঝুনু চোখ বড় বড় করে বলতো, রাবেয়া আপা, বাবা খুব ভালো জোকার তাই না? রাবেয়া রেগে গিয়ে বলতো, মারবো থাপ্পড়। বাবাকে জোকার বলছে, দেখেছো বাবা, মেয়ের মেয়ের কেমন ফিচলে বুদ্ধি হয়েছে। বাবা বলতেন, ঝুনু আমার এই এতটা বুদ্ধি। যাও তো রুনু ঝুনু, একটু নেচে দেখাও। কিটকির কাছ থেকে শেখা আনাড়ি নাচ নাচতো দুজনে। মা মুখে মুখে তবলার বোল দিতেন। বাবা বলতেন, বাহারে বেটি বাহা, কি সুন্দর শিখেছে, বাহ বাহ। এবার মন্টু সোনা একটি গান গাও। বলবার অপেক্ষা মাত্র, মন্টু যেন তৈরি হয়েই ছিল। সঙ্গে সঙ্গে শুরু কাবেরী নদী জলে। শুধু এই গানটির সে 6 লাইন জানে। 6 লাইন শেষ হওয়া মাত্র বাবা বলতেন, ঘুরে ফিরে ঘুরে ফিরি ঘুরে ফিরি। মন্টু ঘুরে ফিরে একই কলি বারবার গাইত। ভালো গানের গলা ছিল। ছেলে মানুষ হিসেবে গলা অবশ্যই মোটা চড়ায় উঠতে পারত না, তবে চমৎকার সুর জ্ঞান ছিল। মাঝামাঝি সময় দেখা যেত রাবেয়া এক ফাঁকে চা বানিয়ে এনেছে। বিশেষ উপলক্ষ বলেই রুনুঝুনু মন্টু আধ কাপ করে চা পেত সেদিন। সুখের সময়গুলি খুব ছোট বলে অসম্ভব আকর্ষণীয় ছিল। ফুরিয়ে যেত সহজেই, কিন্তু সৌরভ থাকতো অনেক অনেক দিন। ভাবতে ভাবতে রাত বেড়ে গেল। মানুষের চিন্তা যতই অসংলগ্ন মনে হোক, কিন্তু তলিয়ে দেখলে সমস্ত কিছুতেই বেশ একটা ভালো মিল দেখা যায়। বৃষ্টির রাতে গল্প বলা থেকে ভাবতে ভাবতে কোথায় চলে এসেছি। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ। চারদিক ভিজে আবহাওয়া, ঠান্ডা বাতাস বইছে। বিদ্যুৎ বিদ্যুৎ চমকানিতে ক্ষণিকের জন্য নীলাভ আলো ছড়িয়ে পড়েছে। গলা পর্যন্ত চাদর টেনে ঘুমিয়ে পড়লাম। মাগো, এত ঘুমোতেও পারেন আপনি? কিটকি হাসি মুখে দাঁড়িয়ে সামনে। কাল সারা রাত ঘুমাননি না? দেরিতে ঘুমিয়েছি। তুই এত সকালে? শাড়ি পরেছিস, চিনতে পারছি না মোটেই। রীতিমতো ভদ্রমহিলা। আগে কি আগে কি ছিলাম, ভদ্রলোক? না, ছিলি ভদ্রবালিকা। বেশ লম্বা দেখাচ্ছে শাড়িতে। কত লম্বা তুই? 5 ফুট 1 ইঞ্চি। বস, মুখ ধুয়ে আসি। কলঘরে যাওয়ার পথে রাবেয়ার সঙ্গে দেখা। চায়ের ট্রে নিয়ে যাচ্ছে ভেতরে। ও খোকা, কিটকি বেচারি কখন থেকে বসে আছে, ঘুম ভাঙে না তোর? রাতে কি চুরি করতে গিয়েছিলি? হাত মুখ ধুয়ে এসে বসলাম কিটকির সামনে। সবুজ রঙের শাড়ি পরেছে, ঠোঁটে হালকা করে লিপস্টিক, কপালে জ্বলজ্বল করছে নীল রঙের টিপ। কিটকি বলল, বলুন তো কি জন্য এই সাত সকালে এসেছি? কোনো খবর আছে বোধ হয়। বলুন না কি খবর। দল বেঁধে পিকনিকে যাবি তাই না? কিছুটা ঠিক। আমরা ম্যানিলা যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ম্যানিলা। 5 বছরের চুক্তিতে আব্বা যাচ্ছেন এই ডিসেম্বরে। কি যে ভালো লাগছে আমার। খুশিতে ঝলমল করে উঠল কিটকি। বুকে ধক করে একটা ধাক্কা লাগলো আমার। খুব খুশি লাগছে তোর? হ্যাঁ, খুব। আমাদের জন্য খারাপ লাগবে না? লাগবে না কেন, খুব লাগবে। আমি চিঠি লিখব সবাইকে। কিটকি, দেখি তোর হাত। হাত কি দেখবেন? ইতস্তত করে হাত বাড়িয়ে দেয় কিটকি। লাল টুকটুকে এতটুকু ছোট্ট হাত। হাত দেখতে জানেন আপনি? এতদিন বলেননি তো। ভালো করে দেখবেন কিন্তু, সব বলতে হবে। কিটকির নরম কোমল হাতে হাত রেখে আমি আশ্চর্য যাতনায় ছটফট করতে থাকি। কি দেখলেন বলুন, বলুন না। ও এমনি। আমি আমি হাত দেখতে জানি না। তবে যা দেখলেন। কি জন্যে দেখলাম বুঝতে পারিসনি? তুই তো ভারী বোকা। কিটকি হাসি মুখে বলল, বুঝতে পারছি। কি বুঝতে পারলি? বুঝতে পারছি যে আপনিও বেশ বোকা। কিটকিরা ডিসেম্বরে 9 তারিখে চলে গেল। অ্যারোড্রামে অনেক লোক অ্যারোড্রামে অনেক লোক হয়েছিল। রাবেয়াকে নিয়ে আমিও গিয়েছিলাম সেখানে। কিটকির যে এত বন্ধু আছে আগে জানতাম না। হেসে হেসে সবার সঙ্গেই সে কথা বলল। কিটকিকে মনে হচ্ছিল একটা সবুজ পরী। সবুজ শাড়ি, সবুজ জুতো, সবুজ ফিতে, এমনকি কাঁধের মস্ত ব্যাগটাও সবুজ। রাবেয়াকে বললাম, কিটকিকে কি সুন্দর মানিয়েছে দেখেছিস?
তুই এমন মিল করে সাজ করিস না কেন? সাজ দেখে যদি তোর মতো কোনো পুরুষ সাজ দেখে যদি তোর মতো কোনো পুরুষ হৃদয় ভেঙে ভেঙে যায় সেই ভয়ে। খালা লাউঞ্জের এক কোনায় বসেছিলেন। ইশারায় কাছে ডাকলেন, চললাম রে তোদের ছেড়ে। ফিরবেন কবে? কে জানে কবে। কর্তার মর্জি হলেই ফিরব। 5 বছরের মেয়াদ। কি রে রাবেয়া, হাসছিস কি দেখে? রাবেয়া হাত তুলে দেখালো, এক মেম সাহেব তার বাচ্চা ছেলেটিকে নিয়ে বিষম বিব্রত হয়ে পড়েছেন। বাচ্চাটা দমাদমি ঘুষি মারছে মাকে। কিছুতেই শান্ত করা যাচ্ছে না। সবাই হাসি মুখে দেখছে ব্যাপারটা। খালা বললেন, তুই তো বড় ছেলে মানুষ রাবেয়া। কত বয়স হলো তোর? আমি যখন 7-এ পড়ি তখন তোর জন্ম হলো। তার মানে সে কি, তোর যে 30 পেরিয়েছে। কি ব্যাপার, বুড়ি হয়ে হয়ে গেলি যে? বিয়ে এখনো হলো না? কি মুশকিল? রাবেয়া স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। আমি চোখ তুলে রাবেয়ার দিকে তাকাতে পারছিলাম না। এমন অবিবেচকের মতো কথা বুঝি শুধু মেয়েদের পক্ষেই বলা সম্ভব। রাবেয়ার চোখ চকচক করছে, কে জানে কেঁদে ফেলবে কি না। আমি হাত ধরলাম রাবেয়ার। আমরা যাই খালা। খালুজান কোথায়? বুকিংয়ে কি যেন আলাপ করছেন। তাকে সালাম দিয়ে দেবেন। খোদাহাফেজ। কিটকির সঙ্গে দেখা কিটকির সঙ্গে গেটে দেখা। তার এক বান্ধবীর সঙ্গে হো হো করে হাসছিল। যাই কিটকি। সে কি, প্লেন ছাড়তে এখনো 40 মিনিট বাকি। না রে, একটু সকাল সকাল যেতে হবে, কাজ আছে। রাবেয়া আপা এমন মুখ কালো করে রেখেছেন কেন? রাবেয়া থতমত খেয়ে বলল, তুই চলে যাচ্ছিস তাই। চিঠি দিবি তো? রাবেয়া আমার 6 বছরের বড়। এ বছর 31-এ পড়েছে। অথচ কি বাচ্চা মেয়ের মতো হাত ধরে আসছে আমার পিছে পিছে। মাথায় আবার মস্ত ঘোমটা দিয়েছে। রিকশায় উঠে জড়সড় হয়ে বসে রইল সে। রাবেয়া, চুপ করে আছিস যে? তুই নিজেও তো চুপ করে আছিস। তুই মুখ কালো করে রাখলে বড় খারাপ লাগে। তুই কি মনে কষ্ট পেয়েছিস? রাবেয়া ফিসফিস করে বলল, আমি কখনো কারো কথায় কষ্ট পাই না। আজ খালার কথা শুনে বড় খারাপ লাগছে। নির্জন রাস্তায় রিকশা দ্রুত চলছে। রিকশার দুলুনিতে রাবেয়া কাঁপছে অল্প অল্প। মাথায় গন্ধ তেল দিয়েছে বুঝি, তার মৃদু সুবাস পাচ্ছি। রাস্তায় কি ধুলো। রাবেয়ার বাঁ হাত অবসন্নভাবে পড়ে আছে আমার কোলে। খালার কথা এখনো মনে গেঁথে রেখেছিস। খালার কি মাথা ঠিক আছে? না, তা নয়। যাই হোক, বাদ দে, অন্য কথা বল। কি কথা? কিটকির জন্য তোর খারাপ লাগছে? তা লাগছে, যতটা ভাবছিস ততটা নয়। রাবেয়া অল্প হেসে চুপ করল। তার যে এতটা বয়স হয়েছে মনেই হয় না। এই তো সেদিন যেন কারা দেখতে আসলো। বুড়ো ভদ্রলোক মাথায় মাথা দুলিয়ে বললেন, মেয়ে আপনার ভালো, লক্ষ্মী মেয়ে। দেখেই বুঝেছি। অল্প বয়সও বেশি নয়, তবে কি না আজকালকার আধুনিক ছেলে, তাদের কাছে রূপ মানেই হলো ধবধবে ফর্সা। বলেই ভদ্রলোক হায়নার মতো হে হে করে হাসতে লাগলেন। গান জানো মা? কোনো বাজনা? এই ধরো গিটার ফিটার, আজকাল আবার এসবের খুব কদর। জি না, জানি না। এবার পরের এক বন্ধু এগিয়ে এলেন। আপনি কি মডার্ন লিটারেচার কিছু পড়েছেন? না, পড়িনি। ইবসেনের নাম শুনেছেন নিশ্চয়ই? জি না, শুনিনি। বিয়ে ভেঙে গেল। আরও একবার সব কিছু ঠিকঠাক, ছেলেটিও ভালো, অথচ রাবেয়াই বেঁকে বসল। ও ছেলে বিয়ে করব না। কেন বলতো? ছেলে দেখে পছন্দ হচ্ছে না? না না, পছন্দ হবে না কেন? বেশ ভালো ছেলে। তবে বেতন কম পাচ্ছে বলে? ছি, সেজন্য কেন হবে? আর বেতন কমই বা কি? ঠিক করে বলতো, অন্য কোনো ছেলেকে ভালো লাগে? গাধা, সিনেমা দেখে দেখে তোর মাথা খারাপ হয়ে গেছে। কি জন্যে বিয়ে করবি না বল? ছেলেটা বড় বাচ্চা, বয়সে ওর 1.5 গুণ আমি। আমার ভীষণ লজ্জা করছে। তাছাড়া একটা কথা তোকে বলি খোকা, বল, বিয়ে টিয়ে করতে আমার একটু ইচ্ছে হয় না। ওটা একটা বাজে ব্যাপার। অজানা অচেনা একটা ছেলের সঙ্গে শুয়ে থাকা, ছি।
রিকশা দ্রুত চলছে। রাবেয়া চুপ করে বসে। রোদের লালচে আঁচে রাবেয়ার মুখটাও লালচে হয়ে উঠেছে। কি ভাবছে সে কে বলবে?